প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব হ্যারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি, বিষয়টি নিয়ে যা জানা গেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৭ মে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাজপথে ছাত্রলীগ, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতের নির্বাচনকে ঘিরে আতঙ্কে নরেন্দ্র মোদী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব উত্তেজনা নিরসনে পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠাল ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, সিএনএনের অনুসন্ধান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান চুক্তি করতে মরিয়া, আর বিমান হামলার প্রয়োজন নেই, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। 2 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জেলে মিছিল করছেন। তাদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই, তারিক জিয়া দরকার নাই, ইত্যাদি। শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্য দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় 5 মিনিট মিছিল করে তারা দ্রুত সরে যান, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার বলেন এই ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা এটি অন্য জায়গার পুরনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আঁধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 মিনিট 41 সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর ইয়বর্তী একটি নির্জন স্থানে এ জমায়েত অনুষ্ঠিত হয়। ভিডিওটিতে রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। 5 অগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 15 বছর তারা সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা।
আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারতের সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয়তা এসেছে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে নয়াদিল্লি এখনই সাবেক বাংলাদেশি এই শাসককে হস্তান্তরে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ এপ্রিল নিশ্চিত করেছে যে তারা ঢাকার প্রত্যর্পণ অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনও প্রক্রিয়াগত ভাষা। তিনি বলেন, সরকারগুলো প্রায়ই এই ধরনের ভাষা ব্যবহার করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিতে। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে বলা হচ্ছে যে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের ওপর ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে এমন দাবিটি মিথ্যা। আসলে জাতিসংঘ একটি চিঠিতে শুধু জানিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সাধারণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণে অনিয়মিত সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই চিঠিটিকে ভুলভাবে ব্যাখ্যা করে দাবিটি অনলাইনে প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে জাতিসংঘ বাংলাদেশ সরকার বা তারিক রহমানকে এমন চিঠি পাঠানোর কোনো প্রমাণ নেই। এমনকি দাবিতে ব্যবহৃত প্রথম ভিডিওতেও সাংবাদিক কাজী রুনাকে ৬০ দিনের মধ্যে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো দাবি করতে দেখা বা শোনা যায়নি। বরং তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চিঠি প্রেরণ করে। চিঠিতে বলা হয়, দলটির নিষিদ্ধ কার্যক্রমের কারণে জনসাধারণের রাজনৈতিক অংশগ্রহণে অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং জাতিসংঘ এ সংক্রান্ত ১০টি প্রশ্ন উত্থাপন করে। পরবর্তীতে অনুসন্ধানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চায়ুক্তের ওয়েবসাইটে মূল চিঠিটির সন্ধান পাওয়া যায়। চিঠিটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ২৯শে ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে পাঠানো হয়। চিঠিতে মূলত ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নেওয়া পদক্ষেপ, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, গণগ্রেফতার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে তথ্য ও
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৭ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সোমবার ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল এই দিন ঠিক করে আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মামলার দায়িত্বরত প্রসিকিউটর ফারুক আহম্মদ। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। মামলাটিতে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ সহ জবানবন্দি দিয়েছেন ২৬ জন। আজ রাষ্ট্রপক্ষের ২৬ নম্বর সাক্ষী হিসেবে নাসির উদ্দিনের জেরা সম্পন্ন হয়। তাকে জেরা করেন পলাতক ৭ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী স্টেট ডিফেন্স লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। এর আগে গত ১৯ এপ্রিল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। জেরা শেষে যুক্তিতর্কের জন্য আগামী ১৭ মে দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহম্মদ, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার সহ অন্যরা। চলতি বছরের ২২ জানুয়ারি ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু ও আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে নেমে নিজেদের অবস্থান তুলে ধরেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও ইত্যাদি। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আরোপিত নিষেধাজ্ঞা অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, এটি ছাত্র রাজনীতির স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। মিছিলের কারণে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের কর্মসূচি সংগঠনের মাঠ পর্যায়ের সক্রিয়তা প্রদর্শনের অংশ। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান জোরালো করতে ছাত্র সংগঠনগুলো রাজপথে সক্রিয় হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে জনদুর্ভোগ বাড়ছে। সবশেষে বলা যায়, রাজধানীতে ছাত্রলীগের এই বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, পরবর্তী সময়ে এই আন্দোলন কোন দিকে গড়ায়। ভারতের আসন্ন নির্বাচনকে ঘিরে আতঙ্কে রয়েছেন এমন দাবি ঘিরে আলোচনায় এসেছে নরেন্দ্র মোদী। তবে এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক ব্যাখ্যা নাকি বাস্তব পরিস্থিতির প্রতিফলন, তা নিয়ে মতভেদ রয়েছে। ভারতের নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন এবং দেশটির নির্বাচন সাধারণত বহু ধাপে অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে, এত বড় ও বৈচিত্র্যময় দেশে নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই চাপ ও উদ্বেগ থাকে, এটি স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে থাকা নরেন্দ্র মোদী অতীত নির্বাচনগুলোতে শক্ত অবস্থান ধরে রেখেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে বিরোধী জোটের সক্রিয়তা, অর্থনৈতিক ইস্যু এবং আঞ্চলিক রাজনীতির পরিবর্তন, এসব বিষয় নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করতে পারে। বিরোধী দলগুলোর দাবি, সরকার বিরোধী জনমত বাড়ছে, যা ক্ষমতাসীনদের উপর চাপ সৃষ্টি করছে। তবে ক্ষমতাসীন শিবির এই দাবিকে প্রত্যাখ্যান করে বলছে, উন্নয়ন ও প্রশাসনিক ধারাবাহিকতার কারণেই তারা
তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আতঙ্ক শব্দটি অনেক সময় রাজনৈতিক ভাষণে ব্যবহৃত হয় প্রতিপক্ষকে দুর্বল দেখানোর জন্য। বাস্তবে নির্বাচনের আগে প্রতিটি দলই কৌশলগত প্রস্তুতি নেয় এবং নিজেদের অবস্থান মজবুত করতে কাজ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ভারতের নির্বাচন শুধু দেশটির জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং কৌশলগত প্রচারণা সবই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। সবশেষে বলা যায়, নির্বাচনকে ঘিরে আতঙ্ক এই দাবিটি এখনও নিশ্চিত কোনো প্রমাণের ভিত্তিতে নয়, বরং মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং ইসরায়েল-ইরান চরম উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ১ মে ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য যুদ্ধ এড়ানোর একটি প্রচেষ্টা। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতির ফলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। ৩ দেশই একে অপরকে যুদ্ধের সংকেত দিয়ে যাচ্ছে। এমন সংকটকালীন মুহূর্তে পাকিস্তানের মাধ্যমে ইরানের এই নতুন প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য যে পাকিস্তান দীর্ঘদিন ধরে তেহরান এবং পশ্চিমের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অধিকাংশ সামরিক ঘাঁটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশেষ তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট ইমেজ এবং সামরিক বিশ্লেষকদের তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন শুরুতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখালেও সিএনএনের অনুসন্ধানে দেখা গেছে ৭টি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এসব হামলায় কুয়েত, কাতার এবং সৌদি আরবে অবস্থিত কৌশলগত স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই নিখুঁত হামলার সক্ষমতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সিএনএন আরও জানিয়েছে, চীন থেকে সংগৃহীত উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় ইরান অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই হামলাগুলো চালিয়েছে। এর ফলে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এই ঘটনার পর পেন্টাগন তাদের ঘাঁটিগুলোর সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছে। ইরানের সাথে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তেহরান বর্তমানে আমেরিকার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ইরানে পুনরায় বিমান হামলা চালানোর প্রয়োজনীয়তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন তিনি যুদ্ধবিরতি ভাঙতে চাচ্ছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না আমাদের এটি হামলা প্রয়োজন আছে কিনা। হতেও পারে, আবার নাও হতে পারে। তিনি দাবি করেন, ইসলামিক রিপাবলিকটি এখন যে কোনো মূল্যে একটি সমঝোতায় আসতে চায়। আলোচনা স্থগিত হয়ে আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্য বজায় রেখে বলেন, আমি এবং গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ জানে না এই আলোচনার ভেতরের খবর কী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের পর গত ৭ এপ্রিল ২ সপ্তাহের এক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। ইরান সরকারের দেওয়া তথ্য মতে ৪০ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৩,৩৭৫ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। গত ১১ এপ্রিল ইসলামাবাদী দুই দেশের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো